হাই, আমি মেহবুব আলম। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে সেকেন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিসেম্বর 11, 1946। আজকে আমরা পড়ব যে থার্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিসেম্বর 13, 1946। এই অ্যাসেম্বলিতে 13 ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহেরু একটা গুরুত্বপূর্ণ স্পিচ দিলেন। কবে? ডিসেম্বর 13, 1946। সেই স্পিচটা কী ছিল? সেই স্পিচটা ছিল অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশনাল স্ট্রাকচার, মানে ভারতীয় সংবিধানের যে ফান্ডামেন্টাল ফিলোসফি কী হবে সেই বিষয়ে। সেই স্পিচটাকে আমরা সেই অবজেক্টিভ রেজলিউশন বলি। তাহলে 13 ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহেরু অ্যাসেম্বলিতে একটা স্পিচ দিল। সেই স্পিচটা ছিল ফান্ডামেন্টাল অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশনাল স্ট্রাকচার, কনস্টিটিউশনাল স্ট্রাকচারের ফান্ডামেন্টাল অ্যান্ড ফিলোসফি নিয়ে। সেই স্পিচটাকে অ্যাসেম্বলি 22 জানুয়ারি 1947-এ অ্যাডপ্ট করলো। ওই স্পিচটার মডিফাইড ভার্সন হচ্ছে আমাদের প্রিয়াম্বেল, মানে প্রস্তাবনা। যে প্রস্তাবনা হচ্ছে আমাদের বইয়ের পাঠ্যপুস্তকের যদি 2 থেকে 3টা পেজ চেঞ্জ করে দেখা যায়, ওখানে লেখা আছে প্রস্তাবনা, প্রত্যেকটা বই লেখা থাকে। তার সেই অবজেক্টিভ রেজলিউশনের মডিফাইড ভার্সনটা হচ্ছে সেই প্রস্তাবনা। এটা হচ্ছে আমাদের অবজেক্ট রেজলিউশন সম্পর্কে। থার্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সেটা স্পিচ দিল, আর ওটাকে অ্যাডপ্ট করলো কে? অ্যাসেম্বলি অ্যাডপ্ট করলো 22 জানুয়ারি 1947। এরপরে একটু আমরা ব্যাক চলে যাই। ব্যাকে একটা ইম্পর্ট্যান্ট ডেট নিয়ে আলোচনা করে তারপরে আমরা আবার আসছি। একটা ডেট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে 16 অগাস্ট 1946। এই সময়টা 1946, 1947, এই 2-3টা বছর একদম খুব গুরুত্বপূর্ণ সময়। তখন রাজনীতিতে একটা অস্থির অবস্থা তৈরি হয়ে আছে। এদিকে মুসলিম লীগ চাইছে ওদের আলাদা রাষ্ট্র তৈরি করতে, দেশ তৈরি করতে। এই 16 অগস্ট 1946-এ কলকাতাতে প্রচুর দাঙ্গা শুরু হয়ে গেল। দাঙ্গা শুরু হলো এইভাবে যে পার্টিশনের জন্য ওরা চাইছে, মুসলিম লীগ চাইছে এটা পাকিস্তানের ওদের জন্য একটা অটোনোমাস রাষ্ট্র তৈরি হোক। এই জন্য একদম হিন্দু মুসলিমের মধ্যে প্রচুর দাঙ্গা শুরু লেগে যায়, বহু মানুষ মারা যায় এখানে। এই দিনটাকে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে বলি। অ্যাকশন ডে 16 অগস্ট 1946। তো এই সময়কালটা যেহেতু 2-1 বছর খুব গুরুত্বপূর্ণ চলছে, খুব একদম বিপজ্জনক সময় চলছে তখন ভারতে ওই সময়কার রাজনীতিতে, তখন কি হলো যে সব কিছু ভেবেচিন্তে ব্রিটিশ পার্লামেন্ট কি করলো, একটা অ্যাক্ট পাস করে দিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এখানে কি হলো যে এইরকম পরিস্থিতিতে এই অ্যাক্ট আসলো। এই অ্যাক্টের মাধ্যমে 3 জুন 1947-এ মাউন্টব্যাটেন আসলো। মাউন্টব্যাটেন, তাহলে 3 জুন 1947 মাউন্টব্যাটেন আসলো। এবং সে আসলো কেন? যে ভারত এবং পাকিস্তানকে দুটো আলাদা রাষ্ট্র করবে। এই প্ল্যানটাকে আমরা বলি মাউন্টব্যাটেন প্ল্যান। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1946 এর আন্ডারে
মাউন্ট ব্যাটেন আসলো 3 জুন 1946। তার কাজটা কী ছিল? ভারত আমাদের আনডিভাইডেড যে ইন্ডিয়া ছিল তাকে দুটো আলাদা করার জন্য, একটা পাকিস্তান আর একটা ভারত। এই অ্যাক্টের আন্ডারে তা যদি পাকিস্তান যদি আলাদা হয়ে যায়, আনডিভাইডেড ইন্ডিয়া ছিল, পাকিস্তান আলাদা হয়ে যায়, তাহলে ইন্ডিয়া পড়ে থাকলো শুধু, মানে বাকিটা। তাহলে এই যে ইন্ডিয়া থাকলো, সেই ইন্ডিয়া জন্য তো অ্যাসেম্বলি থাকবেই, কিন্তু অ্যাসেম্বলিতে স্ট্রেংথ কমে যাবে, সিট কমে যাবে, সংখ্যাটা কমে যাবে, মেম্বারের সংখ্যা কমে যাবে। তো ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে বলা হলো যে অ্যাসেম্বলি হবে ফুললি সভরেইন। ফুললি সভরেইন, ফুললি সভরেইন। 2 নম্বর কী বলল? যে ইন্ডিয়া এবং পাকিস্তান আলাদা আলাদা হবে, ঠিক আছে। এবং আরও বলল যে এই যে অ্যাসেম্বলি যে থাকবে আমাদের, ইন্ডিয়ার জন্য যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করবে, যে অ্যাসেম্বলিটা সংবিধান দিয়ে তৈরি করছে, ওই অ্যাসেম্বলিটার মধ্যে দুটো ফাংশন থাকবে এখন। অ্যাসেম্বলি দুটো ফাংশন, একটা হচ্ছে মেকিং অফ কনস্টিটিউশন, একটা হচ্ছে লেজিসলেটিভ। তার মানে অ্যাসেম্বলিটা দুটো কাজ করে থাকলো এখন। একটা হচ্ছে কনস্টিটিউশন তৈরি করা, আর একটা হচ্ছে লেজিসলেটিভ, মানে কি, যে অর্ডিনারি যে লগুলো আছে সেই লগুলোকেও তৈরি করবে কে? অ্যাসেম্বলি তৈরি করবে। তাই যখন অ্যাসেম্বলি, তার মানে দুটো কাজ একসঙ্গে হবে না। সাপোজ একদিন দুটো কাজ কী করে হবে? তো যেহেতু দুটো কাজ হবে না, তখন কী করলো? যে অ্যাসেম্বলি সাপোজ একদিন যদি মেকিং অফ কনস্টিটিউশন হিসাবে কাজ করছে, ওই অ্যাসেম্বলিটা ওর পরের দিন সে লেজিসলেটিভ হিসেবে কাজ করছে, এরকম ভাগ করে নেওয়া হলো। তো যখন অ্যাসেম্বলিটা মেকিং অফ দ্য কনস্টিটিউশন হিসেবে কাজ করছে, তখন তার প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হবে রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যখন লেজিসলেটিভ হিসেবে কাজ করবে, তখন তার চেয়ারম্যান কী হবে বা হেড কী হবে? জিভি মাভলাঙ্কার। তাহলে এটা আমাদের কি চলছে? যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়া এবং পাকিস্তান আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে ইন্ডিয়ান যে অ্যাসেম্বলি থাকবে, সেই ইন্ডিয়ান অ্যাসেম্বলিটা হবে ফুললি সভরেইন, এবং অ্যাসেম্বলি দুটো কাজ থাকবে, হবে একটা কি, মেকিং অফ দ্য কনস্টিটিউশন তৈরি করবে, তখন তার হেড চেয়ারম্যান থাকবে, প্রেসিডেন্ট থাকবে রাজেন্দ্র প্রসাদ। আর অ্যাসেম্বলি যখন লেজিসলেটিভ হিসেবে কাজ করবে, অর্ডিনারি ল বানাবে, তখন তার স্পিকার হবে জিভি মাভলাঙ্কার। এই হচ্ছে আলোচনা। এরপরে 14, তার মানে মুছে দিই, 14 August 1947 the কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি হলো? রিঅ্যাসেম্বল হলো। কবে? এই 14 আগস্ট 1947-এ। এবার যখনই রিঅ্যাসেম্বল হলো, তার মানে আমাদের আগে টোটাল স্ট্রেংথ কত ছিল? টোটাল স্ট্রেংথ ছিল 389। আর ব্রিটিশ প্রভিন্স কত ছিল? ব্রিটিশ প্রভিন্স থেকে ছিল আমাদের 296। পেন্সিল স্টেট থেকে আমাদের সিট ছিল 93। এবার যখন আমাদের ডিভাইড হয়ে গেল, আমরা যখন পাকিস্তান আলাদাই হয়ে গেল,
তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি রিঅ্যাসেম্বলড হলো 14 অগস্ট 1947-এ। তখন আমাদের টোটাল স্ট্রেংথ কত দাঁড়ালো, তখন আমরা ব্রিটিশ বলছি না, তখন আমরা বলবো যে তখন টোটাল স্ট্রেংথ দাঁড়ালো 299। এখানে ব্রিটিশ ছিল, ব্রিটিশ তো তখন নাই, তখন আমরা নিজে বানাচ্ছি সব কিছু, মানে হচ্ছে ইন্ডিয়ান প্রভিন্সেস। তখন আমাদের সিট ছিল 229। প্রিন্সলি স্টেট কত ছিল আমাদের, এখানে ছিল 93, এখানে হয়ে গেল আমাদের 70। এই হলো আমাদের চেঞ্জ হলো আগে থেকে পরে। এখানে আমাদের সবাই ছিল, টোটাল স্ট্রেংথ বলতে আমাদের পাকিস্তান মানে আনডিভাইডেড ইন্ডিয়ার কথা বলছি আমরা। এখানে আনডিভাইডেড ইন্ডিয়ার মধ্যে যে ব্রিটিশ প্রভিন্সেস ছিল সেগুলোর কথা বলছি, আনডিভাইডেড ইন্ডিয়ার মধ্যে প্রিন্সলি স্টেট কথা বলছি। যখন আমাদের মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে মাউন্টব্যাটেন প্ল্যান যখন আসলো, এসে যখন দুটো আলাদা ভাগ করে দিল, তখন এদের মধ্যে আমাদের চেঞ্জ হয়ে গেলো। শুধুমাত্র আমার ইন্ডিয়ার মধ্যে ডিসকাশন চলছে এখন। টোটাল সিট কথা হল 299, ওর মধ্যে হচ্ছে ইন্ডিয়ান যে প্রভিন্সেস তার মধ্যে হচ্ছে 229 সিট, প্রিন্সলি স্টেটের মধ্যে হচ্ছে অনলি 70 সিট। এটা পড়ে থাকলো। এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। এরপরে আমরা দেখব যে যখন আমাদের তার মানে 14 অগস্ট 1947 কনস্টিটিউশন অ্যাসেম্বলি রিঅ্যাসেম্বল হলো, তার মানে 15 অগস্ট 1947 আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম। এইবার কনস্টিটিউশন অ্যাসেম্বলি টোটাল 22টা কমিটি বানালো। টোটাল কমিটি 22টা কমিটি তৈরি করলো। কনস্টিটিউশন অ্যাসেম্বলি টোটাল 22টা কমিটি তৈরি করলো। এই 22টা কমিটির মধ্যে একটা হচ্ছে ড্রাফটিং কমিটি কবে তৈরি হলো? এটা হলো 29 অগস্ট 1947। এই তার মানে টোটাল কমিটি কথা ছিল 22টা কমিটি। ওর মধ্যে অনেকগুলো কমিটি ছিল, তার মধ্যে একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে কি ড্রাফটিং কমিটি। যেই ড্রাফটিং কমিটিটা তৈরি হলো 29 অগস্ট 1947। তার মানে আমাদের ভারত স্বাধীন হওয়ার ওই মাসেই, স্বাধীনতার পরে আমাদের ড্রাফটিং কমিটি তৈরি হলো। সেই ড্রাফটিং কমিটির কাজ হলো যে ভারতের সংবিধানটাকে লেখা। সেই কমিটির মধ্যে টোটাল মেম্বার ছিল 7 জন। তার মধ্যে ওই ড্রাফটিং কমিটির মধ্যে সব থেকে শিক্ষিত, সব থেকে উচ্চ পর্যায়ের যিনি মানুষ ছিলেন, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় গুরু, যাকে বলা যায় যার গুরুত্ব অপরিসীম, তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর, আমি সংক্ষেপ লিখলাম ডক্টর আম্বেদকর। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এরপরের দিন আমরা ড্রাফটিং কমিটি তৈরি হলো, সেই ড্রাফটিং কমিটির মধ্যে 7 জন মেম্বার ছিল এবং ড্রাফটিং কমিটির যে কাজগুলো রিডিং শুরু হলো সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই থাক, নেক্সট আবার দেখা হবে।